নমস্কার, গল্পকথাবৃত্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন আপনাদের আজকের পর্ব কেমন লাগলো। শুরু করছি আজকে এই উপন্যাসের ১২ পর্ব। শুক্রবার অফিসে জয়েন করেছিল বিনয়, শনিবার গিয়েছিল প্রসাদদের শান্তিনিবাসে। আজ রবিবার, তার সাপ্তাহিক ছুটির দিন। তবু বিনয় ঠিক করে রেখেছিল প্রসাদ রিফিউজি কলোনি আর রিলিফ ক্যাম্পের যে লিস্টটা দিয়েছেন তার কোনো একটায় আজ সকালে যাবে। কিন্তু কাল রাত্রিরে অফিস থেকে ফেরার সময় ঠান্ডা লেগে জ্বর লাগছে, তাই সে ভেবেছে আজ আর বেরোবে না। বেশি ঘোরাঘুরি করলে জ্বর যদি বেড়ে যায় কাল অফিসে যাওয়া সম্ভব হবে না। কাজে জয়েন করে দুদিন যেতে না যেতেই কামাই করাটা খুব খারাপ দেখাবে। তাই সারাদিন বিশ্রাম তো নেবেই, তেমন দরকার বুঝলে দু একটা ইনফ্লুয়েন্সার বড়িও খাবে। এখন ৮টার মতো বাজে। বাইরের ঘরে বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিল হিরণ আর বিনয়। মাঝে মধ্যে এলোমেলো অসংলগ্ন কিছু কথাও হচ্ছিল। বাঙালিদের প্রতি সেন্ট্রাল গভর্নমেন্টের বৈষম্য, কাশ্মীরে পাকিস্তানিদের হানাদারি, জিনিসপত্রের চড়া দর ইত্যাদি। কথার ফাঁকে হঠাৎ হিরণ জিজ্ঞেস করল, তোমার তো আজকে ডে অফ, কোথাও বেরোবে না তো? না, কেন বলুন তো? কয়েকজন আসবে, তুমি বাড়িতে থাকলে ভালোই হয়। কারা আসবে? অচেনা কেউ নয়, একটু ওয়েট করো, নিজের চোখেই দেখতে পাবে। মিনিট 15-20 বাদে বাইরে থেকে একটা গলা ভেসে এলো। কেউ ডাকছে হিরণ আর সুধাকে। চা খাওয়া হয়ে গিয়েছিল। খবরের কাগজ হাত থেকে নামিয়ে লাফ দিয়ে উঠে পড়ল হিরণ। ওই তো ওরা এসে গেছে। বলতে বলতে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে তরতর করে নেমে গেল সে। যে ডাকছিল তার কণ্ঠস্বরটি খুবই চেনা। আনন্দ এসেছে। সে যে আজ আসবে হিরণ কি সুধা আগে জানায়নি। বিনয় একটু অবাক হয়ে বসে থাকে। খানিক পরে শুধু আনন্দই নয়, হিরণের সঙ্গে সুনীতি আর শিশিরও দোতলায় উঠে এসেছেন। এই তো পরশুদিন আনন্দ এই বাড়িতে এসে তাকে সঙ্গে করে নতুন ভারতের অফিসে গিয়েছিল। আজই যে আবার আসবে ঘুণাক্ষরে তা জানায়নি তো। জানাতে যে হবে এমন কোনো কথা নেই। সুনীতিকে নিয়ে সে যখন ইচ্ছা শালি আর ভাইরার বাড়ি আসতেই পারে, কিন্তু ঝুমার বাবা শিশির যে ওদের সঙ্গে চলে আসবেন তা ভাবা যায়নি। বিনয় রীতিমতন অবাক হয়ে যায়। হিরণ, শিশির আর আনন্দ ঘরে চলে আসে। সুনীতি কিন্তু ঢুকল না। দরজার বাইরে থেকে আনন্দকে বলল, তোমরা এখানে বসো, আমি ভিতরে সুধার কাছে যাচ্ছি। সে চলে যায়। শিশিরকে দেখে উঠে দাঁড়িয়েছিল বিনয়। তাকে বসতে বলে একটা চেয়ারে বসে পড়লেন শিশির। হিরণ আর আনন্দ বসল। রাজদিয়ায় দেখার পর কলকাতায় এই প্রথম শিশিরকে দেখল বিনয়। যুদ্ধের সময় তার বয়স ছিল 42-43। চুলে অল্প অল্প সাদা ছোপ ধরতে শুরু করেছে। বয়স সেভাবে কামড় বসাতে পারেনি। বেশ সুপুরুষ ছিলেন, টান টান সতেজ চেহারা, মসৃণ ত্বক, চওড়া কপাল। দৃষ্টিশক্তিরও জোর ছিল, তখনও চশমার দরকার হয়নি। তারপর তো কটা বছর কেটে গেছে, সেই তেজি ভাবটা আর নেই। চুল আধা আধি পেকে গেছে, শরীর জুড়ে প্রচুর ভাঙচুর। চামড়া আর তেমন চিকন নয়, সরু সরু অগুন্তি রেখা ফুটে বেরিয়েছে। বিনয় জানে বিরাট ব্রিটিশ ফার্মে চাকরি করেন শিশির। অফিসে স্যুট বুটে পাক্কা সাহেব, কিন্তু বাড়িতে কিংবা আত্মীয় স্বজনের কাছে গেলে তার পুরো বাঙালি পোশাক। সুধাদের বাড়িতে ধুতি, সার্জের পাঞ্জাবি আর শাল পরে এসেছেন। শিশির বিনয়কে বললেন, কতদিন পর তোমাকে দেখলাম, ভালো আছো তো? গা ব্যথা আর জ্বর ভাবের কথাটা জানালো না বিনয়। বলল, হ্যাঁ। তোমার সব খবরই পাই আনন্দ আর সুনীতির কাছ থেকে। পাকিস্তান থেকে পার্মানেন্টলি চলে এসেছ। আসার পথে তো ভীষণ বিপদে পড়েছিলে। ভগবানের অসীম করুণা, শেষ পর্যন্ত সেফলি ইন্ডিয়া এসে পৌঁছেছ। ইস্ট বেঙ্গলে ফেরার কথা আর চিন্তা করো না জানো? না, আর ফেরার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, হেমজাঠা গোয়ার তুমি করে ওই দেশেই থেকে গেলেন। খুব ভুল করেছেন। আমার বাবা আসার সময় বারবার ইন্ডিয়া চলে আসতে বলেছিলেন, শুনলেন না। শিশিরদের বাড়ি বিনয় যেদিন গিয়েছিল তার বাবা অর্থাৎ রামকেশবের মুখে এই কথাই শুনেছিল। বিনয় কি একটা উত্তর দিতে যাচ্ছিল, তার আগেই শিশির ফের বলল, তা হেমজাঠার কোনো খবর পেয়েছ? বেশ কিছুদিন আগে একখানা চিঠি পেয়েছিলাম,
তারপর একদম চুপচাপ। আমরা এই নিয়ে খুব চিন্তায় আছি। রাজদি আর নিত্যদাস এপারে চলে এলেও পাকিস্তানের বহু লোকের সঙ্গেই তার যোগাযোগ আছে। হ্যাঁ হ্যাঁ জানি। সেই দাদুর প্রথম চিঠিটা আনিয়ে দিয়েছিল। সেদিন বলে গেল যে যত তাড়াতাড়ি পারে পরের চিঠিটাও আনবে। যদি দিন কয়েকের ভেতর হেম জ্যাঠার চিঠিপত্র না পাও আমাকে তাহলে জানিও। আমার এক বন্ধু তোফায়েল আহমেদ এখন ঢাকার পুলিশ কমিশনার, তার সঙ্গে কন্ট্যাক্ট করে হেম জ্যাঠার খবর আনিয়ে দেব। চকিতেই বিনয়ের মনে পড়ে যায় সেই দিনও রামকেশব তোফায়েল আহমেদের কথা বলেছিলেন। বিনয় বলল, হ্যাঁ তাহলে খুবই ভালো হয়। দাদুর চিঠি না এলে আনন্দদাকে আমি জানিয়ে দেব, আনন্দদা আপনাকে বলে আসবে। আনন্দদা কেন? তুমি তো আমাদের বাড়ি চেনো বিনয়, নিজেই একদিন চলে এসো না। মুহূর্তেই রামকেশবের মুখটা চোখের সামনে ভেসে উঠল। বিনয় কোনো উত্তর করল না। শিশিরের আসার খবর পেয়ে দারিক দত্ত বাইরের ঘরে চলে এলেন। তাকে দেখে শিশির আর আনন্দ উঠে গিয়ে প্রণাম করল। দারিক দত্ত একটা সোফায় বসে আনন্দদের বসতে বলে অভিযোগের সুরে শুরু করলেন, শিশির, তুই এই বুড়ো মানুষটাকে কিন্তু একেবারেই ভুলে গেছিস। আনন্দ তবু মাঝে মাঝে আসে। পাকিস্তান থেকে কবেই তো চলে এসেছি, একবার তো লোকে দেখা করে যায়। এই মানে আর হয়নি এতদিন। এরপর কিছুক্ষণ দেশেরই কথা হলো। তারপর ঘরের আবহাওয়া থমথমে হয়ে যায়। এই সময় কলরোল তুলে সুধা বাইরের ঘরে ঢুকল, সঙ্গে সুনীতি। ওদের হাতে কাঠের নকশা করা ট্রেতে চায়ের কাপ আর চীনামাটির বড় বড় প্লেটে লুচি, বেগুন ভাজা, আলুকপির তরকারি, মিষ্টি। এরই মধ্যে শিশিরদের আপ্যায়নের ব্যবস্থা করে ফেলেছে সুধা। কাপ প্লেট নিচু সেন্টার টেবিলে সাজিয়ে দিতে দিতে সুধা শিশিরকে বলল, কি মশাই, সেই 2 বছর আগে একবার এ বাড়িতে এসেছিলেন, এতদিনে আমাদের কথা মনে পড়ল? রাজদিয়ায় যখন সুধা শিশিরকে দেখেছিল তার বয়স তখন অনেক কম। রাশভারী প্রৌঢ় মানুষটার কাছে বিশেষ ঘেঁষত না, বেশ দূরে দূরেই থাকত। কিন্তু আনন্দর সঙ্গে সুনীতির বিয়ে হবার পর থেকে সম্পর্কটা অন্যরকম হয়ে গেছে। বয়সের তফাৎ সুধা আর মানেই না। দেখা হলে দিদির ননদের স্বামীর সঙ্গে সমানে ঠাট্টা ইয়ার্কি করে। শিশির কাঁচুমাচু মুখে বললেন, অফিসে এত কাজের চাপ যে কোথায় যাব, কারোর সঙ্গে যে দেখা করব তেমন সময় করেই উঠতে পারি না। রবিবারেও আপনার অফিস থাকে নাকি? সব কাজ অফিসে শেষ করতে পারি না, বাড়িতেও অনেক ফাইল এনে দেখতে হয়। জানি জানি, আপনি বিরাট কাজের লোক, তবু তারই ভেতর আত্মীয় স্বজনদের কাছে যেতে হয়, নইলে সম্পর্ক থাকে না। তাছাড়া কি? আমরা তো আর পৃথিবীর বাইরে থাকি না। হেদুয়া থেকে আমাদের এই টালিগঞ্জ 7-8 মাইলের বেশি হবে না। ইচ্ছে থাকলে এইটুকু পথ কষ্ট করে আসা যায়। তা অবশ্য যায়, তবে ওই যে বললাম কাজের প্রেশার। শিশিরকে কোণঠাসা হতে দেখে ঘরের সবাই খুব মজা পাচ্ছিল, খুব হাসছিল। শিশির চকিতে ভেবে নিলেন পাল্টা আক্রমণ হানতে না পারলে সুধাকে রোখা যাবে না। সুধা ফের অস্ত্র তুলতে যাচ্ছিল, তার আগে তিনি বলে উঠলেন, আচ্ছা, টালিগঞ্জ থেকে আমাদের হেদুয়াও 7-8 মাইলের বেশি তো হবে না, আর আমরাও পৃথিবীর বাইরে থাকি না। তা তুমি কদিন গেছো আমাদের বাড়িতে? ও, কাজটা বুঝি শুধু ছেলেদেরই থাকে, মেয়েদের থাকে না? অফিসের ভাত দেওয়া, অসুস্থ জেঠি শাশুড়িকে খাওয়ানো, চান করানো, দাদা শ্বশুরের দেখাশোনা, কি এইসব বুঝি কাজ না? কখন? তোমারও সময় নেই, আমারও সময় নেই, সুতরাং কাটাকুটি। দারিক দত্ত হাত তুলেছিলেন, হেসে হেসে বললেন, হয়েছে হয়েছে, আর যুদ্ধ নয়, এবার শান্তি। সুধা, তুমি প্রথম দিকে ভালোই চালাচ্ছিলে, কিন্তু শেষটায় শিশির তোমাকে কবজা করে ফেলেছে। সুধার ভেতর একটি চুলবুলে বালিকা রয়েছে। সে জিভ ভেঙচে বলল, তারপর শিশিরের দিকে ফিরে জিজ্ঞেস করল, কষ্ট করে যখন এসেই পড়লেন, স্মৃতিরেখা দিকে নিয়ে এলেন না কেন? স্মৃতিরেখার আসার খুব ইচ্ছে ছিল, কাল থেকে আবার কোমরে একটা খিঁচ ধরেছে, ভীষণ টাটাচ্ছে, তাই আর এলো না। পরে একদিন নিয়ে আসবো। ঝুমার নিশ্চয়ই খিঁচ ধরেনি, তা সে এলো না কেন? রবিবার একজন আবার প্রফেসরের কাছে পড়তে যায়, আসবে কি করে? একপাশে চুপচাপ বসে আছে বিনয়।
গা ব্যথা তো আছেই, মাথাও ঢিপঢিপ করছিল। ঘরের ভেতর লঘু সুরে মজার মজার কথা হচ্ছে, কিন্তু সেই দিকে তার মন নেই। শরীর ভালো না থাকলে যা হয়। আচমকা ঝুমার নামটা কানে আসতেই সে যেন একটা ঝাঁকুনি খায়। সঙ্গে সঙ্গে ঝিনুকের মুখটাও চোখের সামনে অলৌকিক পর্দায় ভেসে ওঠে। ঝুমা আর ঝিনুক, ঝিনুক আর ঝুমা, মেয়ে দুটো যেন কোনো অদৃশ্য সুতোয় জড়িয়ে আছে। সুধা প্লেটের দিকে আঙুল বাড়িয়ে শিশিরদের বলে, লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে যে, খেয়ে নিন, আমাদের আর দাঁড়াবার সময় নেই, রান্নাবান্না সব পড়ে আছে। খাদ্যবস্তুর পরিমাণ আগেই নজরে পড়েছিল শিশিরের। নানান কথায় অন্যমনস্ক থাকায় তা নিয়ে মাথা ঘামাননি। এইবার প্রায় আঁতকে উঠলেন। কি করেছো সুধা? এত কখনো খাওয়া যায়? যায়, দুপুরে ভাত খেতে অনেক দেরি হবে, নিন প্লেটে হাত দিন। সুধা যা মেয়ে, কোনো ওজোরই কানে তুলবে না। নিরুপায় শিশির কাঁধ ঝাঁকিয়ে করুণ মুখে লুচির কোনা ছিঁড়তে লাগলেন। সুধা ঘরের বাকি সবাইকে খাওয়ার জন্য তাড়া দিয়ে সুনীতিকে সঙ্গে করে রান্নাঘরের দিকে চলে গেল। খেতে খেতে শিশির দারিক দত্তকে বললেন, আপনাদের সঙ্গে দেখা তো করাই আছে, আরও দুটো বিশেষ দরকারেই আজকে আমাকে আসতে হলো। দারিক দত্ত বললেন, একটা তো জানি, রাজমিস্ত্রির ব্যাপারে কী সব ব্যবস্থা করেছিস। সেদিন হিরণ বলছিল তুই আসবি। হ্যাঁ, আপনাদের খান মঞ্জিল সারাবার জন্য হিরণ ভালো মিস্ত্রি জোগাড় করে দিতে আনন্দকে ধরেছিল। আনন্দ আবার আমাকে গিয়ে বলল, আমাদের বাড়িতে গত বছর যে বিহারি মিস্ত্রিরা কাজ করেছিল তাদেরকেই ডাকিয়ে আনলাম। ওরা ভালো লোক, বিশ্বাসী, গলা কাটা মজুরি হাঁকে না। হিরণের পক্ষে তো অফিস ফেলে সারাক্ষণ পিছনে লেগে থাকা সম্ভব নয়। কি করতে হবে বলে দেবে। আমার মিস্ত্রিরা একখানা ইট কি এতটুকু সিমেন্টও সরাবে না। এই রকম লোকই তো দরকার। কবে থেকে ওরা কাজে লাগবে? আপনারা যেদিন থেকে বলবেন। শিশির বলতে লাগলেন, আনন্দ তো খান মঞ্জিলের ঠিকানা দিয়ে এসেছিল। আজ 10:30টায় আমি ওদের হেড মিস্ত্রি বংশী সিংকে ওই বাড়িটার সামনেই দাঁড়াতে বলেছি। ও দেখুক আগে বাড়িটা, কি খরচা টরচা পড়বে তার একটা এস্টিমেট দিক, তারপর শুভ দিন দেখে কাজ শুরু করুক। দারিক দত্ত বললেন, খুব ভালো। এবার তোর 2 নম্বর দরকারটার কথা বলতো। সেটা বিনুর ব্যাপারে। বিনয়ের মুখটা তেতো তেতো লাগছিল, একেবারেই খেতে ইচ্ছা করছিল না, তবু খুঁটে খুঁটে একটু আধটু মুখে দিচ্ছিল। শিশিরের কথা কানে যেতেই চমকে উঠল। খানমঞ্জিল সারানোর ব্যবস্থা করা না হয় ঠিক আছে, কিন্তু তার কাছে এমন কি প্রয়োজন থাকতে পারে যে শিশিরকে জাফরশাহ রোডে ছুটে আসতে হয়েছে? দারিক দত্ত জিজ্ঞেস করলেন, বিনুর ব্যাপারে? এটা কি দরকার রে শিশির? শিশির বললেন, এখন না, খানমঞ্জিল থেকে ফিরে এসে বলবো। হঠাৎ সামনের দেওয়ালে ঘড়ির দিকে চোখ পড়তেই চঞ্চল হয়ে উঠলেন। হিরণ, বিনু, আনন্দ, তাড়াতাড়ি খাওয়া শেষ করে নাও, 10:22 হয়ে গেছে। দারিক দত্তকে বললেন, আপনিও চলুন না দারিক জ্যাঠা। আমি তো সেই দিনে দেখে এসেছি, আজকে তোরা যা, মিস্ত্রিরা কাজে লাগলে তখন যাব। বিনয়ের যাবার একটুও ইচ্ছা ছিল না। শরীর খারাপ লাগলেও শিশিরের মুখের ওপর না বলা গেল না। কোনো রকমে 2টো লুচি খেয়ে সে ভিতরে চলে গেল। বেরোবার আগে ওষুধ টষুধ কিছু খেয়ে নিতে হবে। বাইরের ঘরের সামনে সরু প্যাসেজ, সেটার ডান ধারে কিচেন, আর একটু এগিয়ে গেলে বাঁ পাশে পরপর বেডরুম। রান্নাঘরের দরজার মুখে আসতেই বিনয়ের চোখে পড়ল এলাহি কাণ্ড চলছে। উনুন ছাড়াও 2টো স্টোভ জ্বলছে। সেগুলোর মাথায় বড় বড় কড়াইতে মাংস, পালংয়ের ঘণ্ট, মুগের ডাল চাপানো হয়েছে। আরও 3 রকমের মাছ রান্না হবে। সেগুলো কেটে কুটে আলাদা আলাদা কানা উঁচু বগি থালায় নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। 2 বোন সুধা সুনীতি একেবারে হিমশিম। তার মধ্যেই চলছে নানান মজার কথা, হাহা হিহি হাসি। এক কোণে উমা শিলে বাটনা বেটেই চলেছে। বিনয় ডাকে, ছর্দি। কি রে, কিছু চাই? হ্যাঁ, এই তোর কাছে গা ব্যথার ওষুধ আছে? কেন রে? শরীরটা খুব ম্যাজম্যাজ করছে। রাত্রিরে অফিস থেকে ফিরিস, নিশ্চয়ই ঠান্ডা লেগেছে। দাঁড়া, ওষুধ নিয়ে আসছি। কিচেন থেকে বেরিয়ে ওধারে তাদের বেডরুম থেকে একটা বাদামি রঙের গোলাকার ওষুধ এনে 1 গিলাস জলশুদ্ধ বিনয়কে দিল সুধা। খেয়ে ফেল,
10 মিনিটের ভিতরেই ব্যথা কমে যাবে, দেখবি বেশ ঝরঝরে লাগবে। শিশিরদা আমার কাছে কি একটা দরকারে নাকি এসেছেন, তোরা কিছু জানিস? চকিতে সুধা সুনীতির দিকে তাকায়। দুই বোনের চোখে মুখে চাপা হাসি খেলে যায়। তারপর ভীষণ ভালো মানুষের মতন মুখ করে সুধা বলে ওঠে, আমরা কিছু জানি না বাবা, শিশিরদা যখন এসেছেন তিনিই বলবেন, ততক্ষণে একটু ধৈর্য ধরে থাক না। বিনয়ের মনে হলো সুধা সুনীতি সব জানে। সে আর কোনো প্রশ্ন করল না। অনেকখানি অস্বস্তি নিয়ে বাইরের ঘরের দিকে চলে গেল। বাড়ি থেকে বেরিয়ে দুখানা রিকশা ডেকে নিয়েছিল হিরণ। অলিগলির ভেতর দিয়ে পাক খেতে খেতে সে দুটো এখন খান মঞ্জিলের দিকে এগিয়ে চলেছে। সামনের রিকশাটায় বসেছে হিরণ আর শিশির, পিছনেরটায় আনন্দ আর বিনয়। শীতটা এবার কলকাতায় বেশ জাঁকিয়েই পড়েছে। এখন 11টার মতন বাজে। রোদে ভেসে যাচ্ছে শহর, তবু শরীরকে তপ্ত করে তোলার পক্ষে যথেষ্ট নয়। একটাই বাঁচোয়া আজ কনকনে উত্তুরে বাতাসের দাপটটা নেই। রাস্তার দুধারে চেনা সব দৃশ্য, ডোবা, পানাপুকুর, টালি বা খাপড়ার চালে ছাওয়া বস্তি, ফাঁকা মাঠে ঢেঙা তালগাছ। টালিগঞ্জের এদিকটায় প্রচুর পাখি। সুধা যে পিলটা দিয়েছিল সেটা বেশ তেজি, গায়ের ব্যথা অনেক কম লাগছে। মাথার ঢিপঢিপ আর জ্বর ভাবটাও প্রায় নেই বললেই হয়। সারা শরীরে ঘন করে চাদর জড়িয়ে আনন্দর পাশে বসে অন্যমনস্কের মতন দুপাশের বাড়ি টাড়ি মাঠঘাট দেখছিল বিনয়। কিন্তু মাথায় সেই চিন্তাটাই পাক খাচ্ছে। রাজদিয়ায় থাকার সময় শিশিরের খুব কাছাকাছি সে কখনো যায়নি। যেটুকু দেখেছে দূর থেকেই। 5 বছর বাদে আবার দেখা। কিন্তু তার কাছে শিশিরের কি প্রয়োজন থাকতে পারে কিছুতেই আঁচ করা যাচ্ছে না। সুধা সুনীতির মুখের চাপা হাসি দেখে এইটুকু অন্তত বোঝা গেল যে ওরা সব জানে। দিদিরা যখন জানে, তাদের স্বামীদের কি আর তা অজানা আছে? আচমকা বিনয়ের মনে হলো আনন্দ তাকে জিজ্ঞেস করলে ব্যাপারটা হয়তো পরিষ্কার হবে। ঘাড় ফিরিয়ে লক্ষ্য করল খুব মন দিয়ে চারিদিক দেখছে আনন্দ। নিচু গলায় তাকে ডাকল বিনয়। আনন্দ মুখ ফেরালো না। যেমন দেখছিল তেমনই দেখতে দেখতে জিজ্ঞেস করল, কিছু বলবে? তার কাছে শিশিরের কি প্রয়োজন তাই জানতে চাইল বিনয়। যথাযথ উত্তর এইবারেও পাওয়া গেল না। ভাষাভাবে আনন্দ বলল, তোমার ফিউচার প্ল্যান কি এই নিয়েই বোধহয় শিশিরদা আলোচনা করবেন। বিনয় খুব বিরক্ত হল। জেনে শুনেও সবাই এড়িয়ে যাচ্ছে। সে চুপ করে গেল। পরক্ষণে ভিতরে ভিতরে খুব চঞ্চল হয়ে উঠল। তার ভবিষ্যৎ সম্পর্কে শিশিরের এত আগ্রহ কেন? আকাশ পাতাল হাতড়েও সঠিক কারণটা খুঁজে না পেয়ে তার মন ঘোলাটে হয়ে থাকে। রিকশা একসময় সেই গরিব মুসলমানদের বস্তিটার সামনে চলে আসে। সেটা পেরুবার পর আনন্দ বলল, টালিগঞ্জের এই দিকটায় আগে কখনো আসেনি, তবে জানি 46-এর ডাইরেক্ট অ্যাকশন ডেতে এখান থেকে মুসলমানরা মিছিল বার করেছিল। তাদের স্লোগান ছিল লড়কে লেঙ্গে পাকিস্তান। খুব গন্ডগোল হয়েছিল এই এরিয়াটায়। শিশিরকে বাদ দিয়ে একেবারে অন্য প্রসঙ্গে চলে এসেছে আনন্দ। বিনয় অন্যমনস্কের মতন বলল, হিরণদাও সেদিন তাই বলছিল। শুনেছিলাম পাকিস্তান হবার পর এখানকার মুসলমানেরা ভিটেমাটি ফেলে চলে গেছে। এখন তো দেখছি সবাই যায়নি, অনেকেই আছে। বিনয় বলল, ওপারের সব হিন্দুই কি চলে এসেছে? মানে? লাখ লাখ হিন্দু যেমন চলে এসেছে, তেমন যাদের উপায় নেই তারা পাকিস্তানেই থেকে গেছে। অজানা নতুন জায়গায় গিয়ে কি খাবে কি করবে সেই দুশ্চিন্তা তো রয়েছে। এখানকার মুসলিমদের সম্পর্কেও একই কথা। কিছুক্ষণ নীরবতা। তারপর আনন্দ জিজ্ঞেস করল, আচ্ছা, হিরণদের খান মঞ্জিল এখান থেকে কত দূরে? এই তো আরও মিনিট 5-7 লাগবে। রিকশায় 5-7 মিনিটের পথ আর কতটুকু? এমন একটা জায়গায় হিরণরা বাড়ি এক্সচেঞ্জ করলো যার গা ঘেঁষে কিনা মুসলিম বস্তি। আনন্দকে রীতিমতন চিন্তাগ্রস্ত দেখালো। আর কোনো সেফ জায়গায় ওরা বাড়ি পেল না? আনন্দর দুর্ভাবনার কারণটা স্পষ্ট। সেই অবিশ্বাস। কলকাতায় সবচেয়ে নিরাপদ এলাকায় বাস করেও টু নেশন থিওরির বিষ তার মধ্যেও ঢুকে গেছে। বিনয় বলল, যতদূর শুনেছি এরা খুব নিরীহ মানুষ। বাড়িঘর জামাকাপড়ের চেহারা দেখে তো বুঝতেই পারছেন ভীষণই গরিব। নিজেরাই ভয় ভয় থাকে, ওরা আর অন্যের কি ক্ষতি করবে। যেখানে হিরণরা বাড়ি নিয়েছে তার আশেপাশে কত মুসলিম আছে? আগে তো অনেকেই ছিল,
বেশিরভাগই চলে গেছে। যারা এখনও রয়েছে তাদের কেউ কেউ পাকিস্তানে যাওয়ার জন্য পা বাড়িয়েই আছে। প্রপার্টি এক্সচেঞ্জ বা বিক্রি করতে যেটুকু সময় লাগে তার বেশি একদিনও থাকবে না। একসময় খান মঞ্জিলের সামনে এসে পরপর দুটো রিক্সা থামল। সবাই নেমে পড়ল। পয়সা বার করার জন্য পকেটে হাত ঢুকিয়েছিল হিরণ। দেখতে পেয়ে গম্ভীর মুখে ধমকের সুরে শিশির বললেন, তোমার সাহস তো কম নয়। আমি এখানে সবার থেকে বড়, তুমি কিনা ভাড়া দিতে চাইছো? একটা পয়সাও বের করবে না। রিক্সা পিছু 6 আনা ভাড়া। 2 রিক্সাওয়ালাকে তাদের পয়সা মিটিয়ে দিয়ে শিশির খান মঞ্জিলের দিকে তাকালেন। ও, এই হচ্ছে বাড়ি। হ্যাঁ, বাইরে থেকে তো দেখে বেশ শক্তপোক্তই লাগছে। এক্সচেঞ্জ করে বেশ ভালো বাড়ি পেয়েছো তোমরা। হিরণ খুশি হলো। দেশের সম্পত্তি বদলা বদলি করে সে যা পেয়েছে তাতে অন্তত ঠকতে হয়নি। যারাই দেখেছে তারাই বাড়িটার প্রশংসা করেছে। একটু হেসে হিরণ বলল, হ্যাঁ, আসুন তাহলে। খান মঞ্জিলের দিকে পা বাড়াতে গিয়ে চোখে পড়ল বন্ধ গেটের সামনে একটা নিরেট চেহারার লোক দাঁড়িয়ে আছে। বয়স 45 থেকে 50-এর ভেতর। মাথায় কাঁচা পাকা চুলে কদম ছাট, পরনে খাটো ধুতি আর ছিটের ফুল শার্টের ওপর রুমাওয়ালা চাদর, পায়ে হাঁটু অবধি মোজা আর বেঢপ ভারী বুট, বা হাতে গোলাকার ঘড়ি। কাছাকাছি যেতেই লোকটা হাত জোর করে পিঠ ঝুঁকিয়ে সসম্ভ্রমে শিশিরের উদ্দেশ্যে বলল, নমস্তে বড়ে সাহেব। শিশির মাথাটা সামান্য হেলিয়ে বললেন, ওহ, তুমি এসে গেছো? হ্যাঁ সাহেব, আপনি হুকুম করেছেন, আসবো না? কতক্ষণ দাঁড়িয়ে আছো? ज़्यादा টাইম নেই, হোগা 15-20 মিনিট। কথাবার্তার ধরনে বোঝাই গেল এই লোকটাই রাজমিস্ত্রিদের হেড বংশী সিং। সে ছাড়া আর কেই বা হতে পারে? এই সময় তারই তো খান মঞ্জিলের সামনে অপেক্ষা করার কথা। বংশীর সঙ্গে হিরণদের আলাপ করিয়ে দিলেন শিশির। হিরণ বাড়ির চাবি নিয়েই এসেছিল। গেটের ঢাউস তালা যখন সে খুলছে সেই সময় বিনয়ের চোখ চলে যায় খানিক দূরে মধুসূদন ভট্টাচার্যের বাড়িটার দিকে। মধুসূদন সেদিনই বলে রেখেছিলেন, খান মঞ্জিলে যখনই বিনয়রা আসবে একবার যেন তার সঙ্গে দেখা করে যায়। একটু ভালো করে লক্ষ্য করতেই বিনয়ের মনে হলো মধুসূদনদের বাড়িটা আশ্চর্য রকমের নিঝুম। এই ধার থেকে যেটুকু চোখে পড়ছে সব দরজা জানলা বন্ধ। কি জানি কেন নিজের কাছে তার স্পষ্ট ব্যাখ্যা নেই, বাড়িটা যেন বিনয়ের শিরা স্নায়ু ধরে টানতে লাগল। হিরণ গেটের তালা খুলে ফেলেছিল। বিনয় তাদের বলল, আপনারা ভেতরে যান, আমি একটু পরে আসছি। কি, মধুসূদনদের বাড়ি যাবে নাকি? হ্যাঁ, এদিকে যখন আসাই হলো একবার যাই, দেখে আসি। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করো না। না না, দেখা করেই চলে আসবো। আর ওকে বলো আমি আজ যেতে পারবো না। এই বংশী সিংকে ঘুরিয়ে ঘুরিয়ে তো বাড়ি দেখাতে হবে, অনেকটা সময় লেগে যাবে। এরপর যেদিন আসবো নিশ্চয়ই দেখা করব। আচ্ছা। হিরণ, আনন্দ আর শিশির ভিতরে ঢুকে গেল। শিশির এবং আনন্দ দুজনেই জিজ্ঞেস করল, এই মধুসূদন বাবুটা আবার কে? হিরণ জানিয়ে দেয় তাদের মতোই বাড়ি এক্সচেঞ্জ করে পাকিস্তান থেকে এই পাড়ায় চলে এসেছেন মধুসূদন। এদিকে বিনয় সোজা চলে আসে মধুসূদনদের বাড়ির সামনে। গেট খোলা রয়েছে। সেদিন এখানেই দাঁড়িয়েছিলেন মধুসূদন। আজ তো কাউকেই দেখা যাচ্ছে না। কি ভেবে দুপাশের এবং রাস্তার উল্টো দিকের বাড়িগুলোর দিকে তাকায় বিনয়। ওইসব বাড়ির জানালায় কিছু মুখ চোখে পড়ে। নানা বয়সের মহিলাই বেশি, কিছু পুরুষও রয়েছে। সকলেই কেমন যেন বিহবল। কোনো কারণে মানসিক দিক থেকে ভীষণভাবে ঝাঁকুনি খেলে যেমন হয়, অবিকল সেরকম চেহারা। বোঝা যাচ্ছে মধুসূদনদের বাড়িতে কিছু একটা ঘটেছে, কোনো মারাত্মক ঘটনা। চকিতে বিনয় একবার ভাবল ফিরে যায়। পর মুহূর্তেই ঠিক করে ফেলে বাড়ির গেট পর্যন্ত যখন চলে এসেছে দেখা করে না যাওয়াটা বিশ্রী ব্যাপার, অনুচিত। তাছাড়া কৌতূহলের চেয়ে তীব্রভাবে যেটা তাকে ঠেসে ধরতে শুরু করেছে তা হলো উৎকণ্ঠা। গেটের একটা পাল্লা আধা আধি খোলা ছিল, সেটা ঠেলেই ভিতরে ঢুকে পড়ল বিনয়। কপা এগুলেই বাড়ির সদর দরজা, সেটা অবশ্য বন্ধ। সেখানে এসে সে ডাকতে লাগলো, মধুসূদন বাবু, মধুসূদন বাবু। অনেকক্ষণ ডাকাডাকির পর মধুসূদন দরজা খুলে দিলেন। ভাঙা ভাঙা ঝাপসা গলায় বললেন, ও আপনি আসুন। মধুসূদনের দিকে তাকিয়ে চমকে উঠল বিনয়। এই তো কয়েকদিন আগে তাকে দেখে গেছে।
তখনও যে খুব একটা সুস্থ প্রাণবন্ত মনে হয়েছিল তা নয়, বোঝাই যাচ্ছিল কি এক যন্ত্রণায় সারাক্ষণ কষ্ট পাচ্ছে। তার কারণও পরে জানা গেছে, কিন্তু সেই মানুষটাকে আজ চেনাই যাচ্ছে না। মাত্র কটা দিনে একটা মানুষ ভেঙে চুরে এতটা তছনছ হয়ে যাবে কে ভাবতে পেরেছিল। হঠাৎ দেখা গেল মধুসূদনের পিছন থেকে উঁকি দিচ্ছে তার ছেলে মন্টু। ফুটফুটে কিশোরটিও ঠিক স্বাভাবিক নেই, ভীষণ আতঙ্কগ্রস্ত, চোখে মুখে নিদারুণ ভয়ের ছাপ। বিনয় বলল, এই খানমঞ্জিলে এসেছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই, কিন্তু এই কি চেহারা হয়েছে আপনার? আমাদের সর্বনাশ হয়ে গেছে, কিভাবে যে বেঁচে আছি নিজেরাই জানি না। এর চেয়ে তো মরে যাওয়াই ভালো। কি হয়েছে? এসো ভেতরে এসো, সব বলছি। সদর দরজা দিয়ে ঢুকে একটু এগুলেই বসবার ঘর। মধুসূদন বিনয়কে সেখানে নিয়ে এলেন। মন্টুও সঙ্গে সঙ্গে এসেছে। মধুসূদন বললেন, বসো। বিনয় বসার পর তিনিও বসে পড়লেন। দু হাতে মুখ ঢেকে মুহ্যমানের মতন বসেই থাকেন। বিনয় তার দিকে তাকিয়ে থাকে। একসময় মধুসূদন ভাঙাচোলা গলায় জড়িয়ে জড়িয়ে বলে ওঠেন, পরশু রাতে আমার স্ত্রী গলায় দড়ি দিয়েছিল। হ্যাঁ, কেন? তুমি তো সব কথাই শুনেছ, আমার ফ্যামিলির সব কথাই জানো। প্রাণ নিয়ে আমরা 3 জন ইন্ডিয়ায় পালিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু মেয়ে দীপালিকে তো আনতে পারিনি। হ্যাঁ, আপনি তো সেদিন বললেন। তোমাকে সেই দিনেই বলেছি, আমরা মনে প্রাণে চেয়েছি যে দীপালির মরণ হোক, যে হারিয়ে গেছে চিরকালের মতন হারিয়ে যাক। কিন্তু পরশুদিন যে খবর পেলাম তাতে মনে হলো মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। সে যে কি নরক যন্ত্রণা বলে বোঝাতে পারবো না। কি খবর এসেছে এখনো জানাননি মধুসূদন ভট্টাচার্য, তবে সেটা যে নিদারুণ কিছু আঁচ করাই যাচ্ছিল। মধুসূদন বলতে লাগলেন, পরশু দুপুরে আমাদের কুমিল্লারই একটা লোক, নাম নবদ্বীপ সাহা, এক মুক্তারের মুহুরি ছিল সে, হঠাৎ এসে হাজির হলো। আমরা দেশ ছেড়ে চলে আসার অনেক পরে ওরা ইন্ডিয়ায় এসেছে। আমরা তো তবু বাড়ি এক্সচেঞ্জ করতে পেরেছি, হুন্ডি করে কিছু টাকাও এনেছি, কিন্তু নবদ্বীপ একটা সিকি পয়সাও আনতে পারেনি। বউ ছেলে নিয়ে এক কাপড়ে আসতে হয়েছিল। কিভাবে আমাদের ঠিকানা জোগাড় করেছে জিজ্ঞেস করিনি, খবরটা তার কাছেই পেলাম। কি বলল জানো? কি? নবদ্বীপের মুখে যা শুনেছিলেন তাই বলতে লাগলেন মধুসূদন। কুমিল্লায় সে ভয়ঙ্কর রাতে শোভান এবং তার দলবল তাদের বাড়ি হানা দিয়েছিল এবং দীপালির মুখ বেঁধে জোর করে তুলে নিয়ে যায়। এদিকে ইন্ডিয়া এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সীমান্তের দুধারে রেস্কিউ কমিটি গড়া হয়েছিল। তাদের কাজ হলো পুলিশের সাহায্য নিয়ে নিখোঁজ মেয়েদের খুঁজে বার করে রেড ক্রসের হাতে তুলে দেওয়া। রেড ক্রস চেষ্টা করবে এই লাঞ্ছিত মেয়েদের মা বাবা বা অন্য অভিভাবকদের কাছে পৌঁছে দিতে। বিনয়ের এই ঘটনা শুনতে শুনতে লাহোরের নিলামের কথা মনে পড়ে যায়। মধুসূদন বলতে লাগলেন, ভারত পাকিস্তানের অন্য সব জায়গার মতোই কুমিল্লায় তাদের সেই শহরেও রেস্কিউয়ের কাজ শুরু হয়েছিল। তার দায়িত্বে ছিলেন এসডিও রফিকুল ইসলাম। লুটপাট, খুন, জখম, হিন্দুদের হুমকি দিয়ে দেশ থেকে তাড়ানোর ঘটনাগুলো তিনি মেনে নিতে পারছিলেন না। বিশেষ করে নারী হরণ, ধর্ষণ, এইসব ভীষণ কষ্ট দিচ্ছিল তাকে। ওই শহরের যে মেয়েরা লুট হয়ে গেছে তাদের কিভাবে উদ্ধার করা যায়, এটাই ছিল তার সর্বক্ষণের চিন্তা। অনেক ধর্ষিত মেয়েকে তিনি উদ্ধারও করেছেন, কিন্তু দীপালিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত নদীর চরে তার সন্ধান মিলল। সেখান থেকে তাকে নিয়ে এসে রফিকুল নিজের সঙ্গে করে ঢাকায় গিয়েছিলেন। ইচ্ছা রেড ক্রসের দপ্তরে পৌঁছে দেওয়া, তারা দীপালিকে কলকাতায় পাঠিয়ে দেবে। কিন্তু রেড ক্রসের অফিসে গিয়ে দীপালি মেয়েকে বসল। সে কলকাতায় আমাদের কাছে ফিরতে রাজি নয়। কেন? আসবে না শুনে তো প্রথমটা আমার বুক ভেঙে গিয়েছিল, পরে ভেবে দেখলাম ঠিকই করেছে। যে মেয়েকে
দিনের পর দিন চরে আটকে রাখা হয়েছিল, যার চরম সর্বনাশ ঘটে গেছে, সে ফিরে এলে আমাদের কি হাল হতো চিন্তা করতে পারবে না। গায়ে থুতু দিত আত্মীয় স্বজন থেকে শুরু করে চেনা জানা সবাই। অবিকল আর এক ঝিনুক। বিনয়ের বুকের ভেতরটা অসহ্য ক্লেশে উথাল পাতাল হয়ে যেতে থাকে। ঝিনুকের পরিণতি কি হয়েছে জানা নেই, বেঁচে আছে না মরে গেছে কে বলবে। মধুসূদন কিছুক্ষণ নিঝুম বসে রইলেন, তারপর শুরু করলেন, শুধু ইন্ডিয়ায় মা বাবার কাছেই না, ধর্ষিত মেয়েদের জন্য যে উদ্ধারাশ্রম খোলা হয়েছিল সেখানেও দীপালিকে পাঠানো গেল না। একটা হিন্দু মেয়ের জন্য যথেষ্টই করেছেন রফিকুল ইসলাম। প্রচণ্ড ঝুঁকি নিয়ে জবরদস্ত মুসলিম লীগের নেতার ছেলের মুঠো থেকে তাকে উদ্ধার করে এনেছেন। যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা নিখুঁতভাবে পালন করা হয়েছে। দীপালির ব্যাপারে পুরোপুরি হাত ধুয়ে ফেলতে পারতেন রফিকুল, কিন্তু উদ্ভ্রান্ত আতঙ্কগ্রস্ত মেয়েটিকে রাস্তায় ফেলে রেখে চলে যেতে পারেননি। এদিকে রফিকুলের মা বাবাও বেঁচে নেই, একমাত্র আপা অর্থাৎ দিদি ঢাকায় থাকেন। ভগ্নিপতি একটা বিদেশি কোম্পানিতে বিরাট অফিসার। নিরুপায় রফিকুল দীপালিকে তার দিদির বাড়িতে নিয়ে তুলেছিলেন। রফিকুলের দিদির নাম আফরোজা, ভগ্নিপতি হলেন হাফিজুর রহমান। তারা অসীম মমতায় দীপালিকে কাছে টেনে নিয়েছিলেন, কিন্তু কোনো সম্পর্ক নেই, ধর্ম আলাদা, এমন এক অনাত্মীয় তরুণী তো অনন্তকাল কারোর বাড়িতে থাকতে পারে না। ভদ্র শিক্ষিত পরিবারের মেয়ে, তাকে দাসী বাঁধি করেও রাখা যায় না। সে আবার নিজের মা বাবার কাছেও ফিরে যেতে রাজি নয়। দীপালিকে নিয়ে বড় ধরনের সংকট না হলেও ক্রমশ আফরোজা আর হাফিজুরের দুশ্চিন্তা শুরু হয়েছিল। একটি লাঞ্ছিত ব্রাহ্মণ তরুণী কি পরিচয় তাদের কাছে থাকবে, তার ভবিষ্যৎই বা কী, ভেবে ভেবে তারা কুল কিনারা পাচ্ছিলেন না। মেয়েটাকে নিয়ে কি করতে চান, আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের কাছ থেকে এমন প্রশ্ন শুনতে হচ্ছিল অনবরত। এদিকে রফিকুল তো বোন ভগ্নিপতির হাতে দীপালিকে সঁপে দিয়ে কুমিল্লার সেই শহরে ফিরে গিয়েছিলেন, কিন্তু মেয়েটাকে মুহূর্তের জন্য ভুলতে পারেননি। ফি শনিবার তিনি দিদির বাড়িতে তার খোঁজ খবর নিতে আসতেন। প্রথম দিকে শুধুই ছিল করুণা, সহানুভূতি, তারপর কবে যে অসহায় মেয়েটিকে ভালোবেসে ফেলেছিলেন নিজেও টের পাননি। ধর্ষণের গ্লানি নিয়ে এই পৃথিবীতে দীপালি বাকি জীবনটা কাটিয়ে দিক, এটা ভাবতে তার ভীষণ কষ্ট হতো। একদিন সরাসরি বলেছিলেন দীপালি ব্রাহ্মণ কন্যা আর তিনি মুসলমান, যদি সংস্কার কাটিয়ে সে তাকে বিয়ে করতে চায় রফিকুলের কাছে সেটা হবে বিরাট একটা পাওয়া। আসলে দীপালি সম্মানজনকভাবে মাথা উঁচু করে বেঁচে থাকুক, সেটাই ছিল একান্তভাবে রফিকুলের কাম্য। প্রথমটা দীপালি হকচকিয়ে গিয়েছিল। রফিকুল তার কাছে পরমাশ্চর্য এক দেবদূত, তার ত্রাণকর্তা। তবু নিজের মধ্যে কোথাও একটা বাধা ছিল। যার রক্তে আবহমানকালের বিশুদ্ধ ব্রাহ্মণের রক্ত বয়ে চলেছে, তার পক্ষে একটি মুসলমানকে বিয়ে করায় মন সায় দেয়নি। কিন্তু পরক্ষণেই দীপালি ভেবেছে সে তো একেবারে খাদের প্রান্তে গিয়ে ঠেকেছে। বাবা মা তাকে বাড়িতে ঢুকতে দেবে না। পৃথিবীর একদিকে সব দরজা চিরকালের মতন তার কাছে বন্ধ হয়ে গেছে। একটা পথই তখন তার সামনে খোলা, রফিকুলের সঙ্গে বিয়ে। তবু আরও একটা দ্বিধা ভেতর থেকে মাথাচাড়া দিয়ে উঠেছিল। তার দেহ তো নিষ্পাপ নেই, সারা শরীরে জগতের সবটুকু কালি আর দুর্গন্ধ মাখানো রয়েছে। দুহাতে মুখ ঢেকে দীপালি বলেছিল, আমি তো একেবারে নষ্ট হয়ে গেছি এই অবস্থায়। ওটা একটা দুর্ঘটনা, ভুলে যেতে চেষ্টা করো দীপালি। এরপর বিয়েটা হয়ে গিয়েছিল। রফিকুলের দিদি এবং ভগ্নিপতি পরম উদারতায় দীপালিকে গ্রহণ করেছিলেন। বিয়ের পর কুমিল্লার সেই শহরে দীপালিকে নিয়ে যাননি রফিকুল। তখনও সেখানে অনেক হিন্দু ছিল, তারা দেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যায়নি। সকলেই দীপালির চেনা জানা, ওদের সঙ্গে দেখা হলে সে স্বস্তি বোধ করত না। কিন্তু রফিকুল স্ত্রীকে ছেড়ে কুমিল্লায় থাকতে চাইছিলেন না। ঢাকায় অ্যাডমিনিস্ট্রেশনের উঁচু মহলে ধরাধরি করে ময়মনসিংহে বদলি হয়ে গিয়েছিলেন। নবদ্বীপ সাহার মুখে যা শুনেছিলেন সবিস্তার সব জানিয়ে নতমুখে বসে রইলেন মধুসূদন। মাথাটা ভেঙে বুকের ওপর ঝুলে পড়ল। তারই মধ্যে গোঙানির মতন আওয়াজ করে বলতে লাগলেন, খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী কমলা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে জ্ঞান ফেরে, তক্ষুনি আবার মূর্ছা।
যেটুকু সময় হুঁশ থাকে শুধু কান্না আর কান্না। আমাদের সংসারে যেন বজ্রপাত ঘটে গেল। পরশু থেকে কিভাবে সময় কাটছে শুধু আমরাই জানি। কাল রাত্রিরে কখন যে বিছানা থেকে উঠে গিয়ে কমলা বাথরুমে গলায় শাড়ির ফাঁস লাগিয়েছিল আমি তো টেরও পাইনি। মন্টু একটা কিছু শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখে যে ওর মা সিলিংয়ের বর্গা থেকে ঝুলছে। চিৎকার করে ওঠে মন্টু। আমি ছুটে যাই, ধরাধরি করে ওর মাকে নামাই, তারপর পাড়ার লোকজনকে ডেকে ওই হাসপাতালে নিয়ে যাই। তা উনি এখন কেমন আছেন? জ্ঞান ফেরেনি। যেভাবে গলায় ফাঁস আটকে ছিল তাতে ডাক্তার খুব একটা ভরসা দিচ্ছেন না। সবই অদৃষ্ট, সবই অদৃষ্ট। বিনয় কি বলবে ভেবে পেল না, চুপ করে রইল। মধুসূদন এবার বললেন, মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছিল, তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। ধীরে ধীরে তা তো একরকম সয়ে যেত, ভাবতাম মরে গেছে, কিন্তু নবদ্বীপ এসে সমস্তটা ওলট পালট করে দিল। আমরা নিষ্ঠাবান ব্রাহ্মণ, মেয়েটা যা করলো আমাদের 14 পুরুষের সব পুণ্য নষ্ট হয়ে গেল। মরার পর নরকেও আমাদের জায়গা হবে না। দীপালিকে জোর করে শোভানরা ধরে নিয়ে নদীর চরে আটকে রেখেছিল। সে ধর্ষিত, তার চরম সর্বনাশ ঘটে গেছে। এই জন্য মধুসূদনের কষ্টের অবধি ছিল না। মেয়ের চূড়ান্ত লাঞ্ছনা, চিরকালের মতন তাকে হারানোর শোক সহ্য করতে পারেননি কমলা। সংসারের ভিত ধসে পড়েছে, তবু তারই মধ্যে ইন্ডিয়ায় এসে মধুসূদন খানিকটা সামলে উঠে নতুন করে বাঁচার চেষ্টা করছিলেন। কিন্তু পরশু নবদ্বীপ সাহার মুখে দীপালির খবরটা শোনার পর ফের সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। তাদের ব্রাহ্মণ পরিবারের মেয়ে মুসলমানকে বিয়ে করেছে, এমন মহাপাতক সৌরলোকে আর কখনো বুঝি হয়নি। বিশুদ্ধ ভট্টাচার্য বংশের মর্যাদা, গৌরব, পবিত্রতা সব কিছু ধূলিসাৎ। এর চেয়ে বড় শোক, বড় আঘাত, বড় মনস্তাপের ঘটনা তাদের বংশের ইতিহাসে আর কখনো ঘটেনি। মধুসূদনের বিলাপ চলতেই থাকে। হঠাৎ বিনয়ের মনে পড়ল, অনেকক্ষণ তো এ বাড়িতে এসেছে সে, ওদিকে নিশ্চয়ই বংশী সিংকে ঘুরিয়ে ফিরিয়ে খানমঞ্জিল দেখানো শেষ করে হিরণরা তার জন্য অপেক্ষা করছে। বিনয় বিষাদ মাখানো সুরে বলল, আমাকে এবার উঠতে হবে, জরুরি একটা কাজ আছে, আজ যাই। আচ্ছা, পরে এসে মন্টুর মায়ের খবর নিয়ে যাব। মধুসূদন আর কোনো উত্তর দিলেন না, উঠে দাঁড়ালেনও না। যেমন বসেছিলেন তেমনই বসে রইলেন, মুহ্যমান, শোকে, গ্লানিতে জর্জরিত। বাড়ির বাইরে এসে আচ্ছন্নের মতন হাঁটছিল বিনয়। পরশু গলায় ফাঁস লাগাবার পর এখনও নাকি জ্ঞান ফেরেনি কমলার। ফিরবে কি না ডাক্তার তেমন কোনো ভরসাও দেননি। শেষ পর্যন্ত যদি বেঁচেও যান, ফের যে আত্মহত্যার চেষ্টা করবেন না কে বলতে পারে। মেয়ের জন্য পিতৃকুল এবং শ্বশুরকুলের যাবতীয় স্বীকৃতি আর পুণ্য ধ্বংস হয়ে গেছে, এটা কি তিনি কোনোদিন ভুলতে পারবেন? খানমঞ্জিলে এসে একতলা, দোতলা, তেতলায় কোথাও হিরণদের দেখা পাওয়া গেল না, তবে ছাদ থেকে ওদের গলা ভেসে আসছিল। বিনয় সোজা সেখানে চলে এলো। হিরণরা বংশী সিংকে ভাঙা কার্নিশ আর ছাদের ফাটল ধরা, ছাল চামড়া ওঠা জায়গাগুলো দেখাচ্ছে। বহুকাল মেরামত না করায় কোথাও কোথাও বট অশ্বত্থের চারা গজিয়েছে। শিশির বুঝিয়ে দিচ্ছিলেন, সারা বাড়িটা দেখেছ তো, ছাদের হালও দেখলে গাছগুলোকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলে কিন্তু সারাই করবে। ও তো করতেই হবে। রেন ওয়াটার পাইপগুলো ঝাঁঝরা হয়ে গেছে, সেগুলোকে কিন্তু পাল্টাতে হবে। হ্যাঁ। হঠাৎ হিরণের যেন মনে পড়ে গেছে, এমনভাবে বলল, আর একতলার রান্নাঘরটা ভেঙে কিন্তু নতুন করে করতে হবে। হ্যাঁ, ঠিক হ্যাঁ। ছাদে একটা বড় ঠাকুর ঘর হবে। হ্যাঁ, ও জায়গা। শিশির এবার বললেন, কি কি করতে হবে তা মোটামুটি তো জেনে নিলে, এবার ইট, সিমেন্ট, বালি টালি যা লাগবে, তোমাদের মজুরিও সঙ্গে কীরকম পড়বে তার একটা এস্টিমেট করে দিও। বংশী ঝড়ের গতিতে লিখে যাচ্ছিল, বলল, ঠিক হ্যাঁ বারে সাব, ঠিক হ্যাঁ। তাহলে এখন ফেরা যাক নাকি? বিনয় ছাদে ওঠার পর সবার পিছনেই দাঁড়িয়েছিল।
বাড়ি মেরামতের খুঁটিনাটি নিয়ে হিরণরা এতই মগ্ন ছিল যে তার আশাটা কেউ লক্ষ্য করেনি। ছাদ থেকে নামার জন্য ঘুরে সিঁড়ির দিকে পা বাড়াতে যাবে, তখনই ওরা বিনয়কে দেখতে পেল। আনন্দ বলল, কি আশ্চর্য, বলে গেলে তাড়াতাড়ি ফিরবে, এই তোমার তাড়াতাড়ি, পাক্কা 1 ঘন্টা পার করে এলে। বিনয় বিব্রত বোধ করে। হ্যাঁ, ওই যেখানে গিয়েছিলাম কথায় কথায় দেরি হয়ে গেল। শিশির বললেন, তোমার জন্য ওয়েট করে করে শেষ পর্যন্ত আমরা 3 জনেই বংশীকে বাড়িটা দেখিয়ে কি করতে হবে বুঝিয়ে দিলাম। তুমি হয়তো সবটা শোনোনি, পরে শুনে নিও। তখন যদি মনে হয় আরও কিছু অ্যাডিশন বা চেঞ্জ করতে হবে বলো, বংশী করে দেবে। হিরণের হঠাৎ খেয়াল হলো তাড়াহুড়ো করা ঠিক হবে না। এত বড় একটা মেরামতি, তার সঙ্গে 2-1টা নতুন ঘর বানানো, সব মিলিয়ে প্রচুর খরচের ব্যাপার। যা করার একেবারেই করতে হবে। পছন্দ হলো না বলে ভেঙেই আবার নতুন করে করো, এত টাকা কোথায় পাবে সে? বলল, আচ্ছা এক কাজ করা যাক, নেক্সট ছুটির দিনে বংশী সিংকে আমাদের বাসায় ডেকে বিনু আর আমি ওর সঙ্গে বসবো। দাদু আর সুধাও থাকবে। যা যা করার কথা এখন ওকে তো বলা হলো, তার সঙ্গে আরও যদি কিছু করতে হয় বাড়ির সবাই মিলে ভেবে চিনতে সেদিন জানিয়ে দেব। শিশিরও কথায় সায় দিল। বংশী বলল, ঠিক হ্যাঁ বারে সাব, ঠিক হ্যাঁ। এদিকে ভীষণ অবাক হয়ে গেছে বিনয়। দেশের বিষয় আশয়ের সঙ্গে এক্সচেঞ্জ করে হিরণরা খান মঞ্জিলের মতন বিরাট একখানা বাড়ি পেয়েছে। এ বাড়ির পুরোটার মালিক ওরাই। বিনয়ের তাতে ছিঁটে ফোটা অংশও নেই। তবু মেরামতের সময় কতটা অদল বদল করা হবে, নতুন কখানা ঘর তোলা দরকার, এ নিয়ে শিশির এবং হিরণ কেন যে তার মতামতকে গুরুত্ব দিচ্ছে কিছুতেই মাথায় ঢুকছে না বিনয়ের। সে শুধু ওদের কথাই শুনে গেল, কোনো উত্তর দিল না। ছাদ থেকে সিঁড়ি দিয়ে সবাই নামতে শুরু করেছিল। দোতলায় এসে আচমকা কি ভেবে হিরণ বিনয়কে বলল, একটু দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাবো। আপনারা নিচে চলে যান, আমরা এক্ষুনি আসছি। অন্যদের বলল। আনন্দ, শিশির আর বংশী নামতে লাগল। হিরণ বাঁ পাশের রেলিং লাগানো চওড়া বারান্দা দিয়ে বিনয়কে সঙ্গে করে এগিয়ে গেল। খানমঞ্জিলে এর আগে 2বার এসেছে বিনয়। এই বাড়ির প্রতিটি ঘর, প্রতিটি বারান্দা, প্রতিটি সিঁড়ির ধাপ তার চেনা। তবু হিরণ তাকে কি দেখাতে চায়? বিস্ময় বাড়ছিল বিনয়ের। সে জিজ্ঞেস করল, কোথায় নিয়ে যাচ্ছেন? আরে চলোই না, নিজের চোখেই সব দেখতে পাবে। বিনয় আর কোনো প্রশ্ন করল না। একটু পরে কোণের দিকের একটা ঘরে চলে আসে তারা। চৌকো ধরনের প্রশস্ত ঘর, কম করে 25 ফিট বাই 20 ফিট। দুধারের দেওয়ালে 2 জোড়া করে বড় বড় জানালা, গড়াদের বাইরে খড়খড়ি, ভিতরে রঙিন কাচের পাল্লা। জানালাগুলো বন্ধ ছিল। ক্ষিপ্র হাতে খুলে দিল হিরণ। লহমায় সারা ঘর রোদে ভরে গেল। সোজাসুজি যে জোড়া জানালাটা রয়েছে, হিরণ বিনয়কে সেখানে নিয়ে এলো। সামনের দিকে মেন রাস্তা, বেশ লোকজন দেখা যাচ্ছে। ঢিমে চালে কটা সাইকেল রিক্সা চলেছে। একটা ঘোড়ার গাড়ি খটখট আওয়াজে শীতের অলস দুপুরটাকে ঝাঁকুনি দিতে দিতে দৌড়ে ট্রাম রাস্তার দিকে ছুটে গেল। বাড়ির সামনের অংশ আর বাঁ পাশটা দেখাতে দেখাতে হিরণ বুঝিয়ে দিল কোন দিকটা পূব আর কোনটা দক্ষিণ। বলল, ইস্ট আর সাউথ খোলা থাকায় এই ঘরে কোনো দিন আলো হাওয়ার অভাব হবে না। আর তোমার ছোটদিরও ইচ্ছা যে এই ঘরটায় তুমি থাকবে। তেতলায় ঠিক ওপরের ঘরটা আমার আর সুধার। এই বাড়িতে এই ঘর দুটোই বেস্ট। এখানে টেনে আনার উদ্দেশ্যটা এতক্ষণে পরিষ্কার হলো। কি ভেবেছে হিরণরা? বাকি জীবন বিনয় তাদের কাছেই কাটিয়ে দেবে? বোঝাই যাচ্ছে সুধারা তাকে সহস্র পাকে জড়িয়ে রাখার পরিকল্পনা করেছে। কিন্তু বিনয়ের মধ্যে একটা স্বাধীন মানুষ রয়েছে, যার আত্মসম্মানবোধ প্রখর। সে ঠিকই করে রেখেছে। অফিসে 1ম মাসের মাইনেটা পেলেই সুধাদের বাড়ি থেকে চলে যাবে। বোনের শ্বশুরবাড়িতে চিরকাল পড়ে থাকার আদৌ তার কোনো ইচ্ছা নেই। হিরণ বলল, যদি মনে হয় এখানে কয়েকটা তাক বসাবে, দেওয়াল কাটতে হবে, বংশীকে বলে দিও। হ্যাঁ, পরে দেখা যাবে। আচ্ছা চলো। হিরণ চটপট জানালাগুলো বন্ধ করে দিল। শিশিররা তো আগেই নেমে এসেছিল, নেমে বিনয়দের জন্য অপেক্ষা করছিল। হিরণ সদর দরজায় তালা লাগিয়ে সবাইকে নিয়ে রাস্তায় এসে 2টো রিক্সা ডেকে উঠে পড়ল। বংশী ট্রাম রাস্তার দিকে হাঁটতে লাগল। খানমঞ্জিলে আসার সময় বিনয় আর আনন্দ এক রিক্সায় উঠেছিল, অন্যটায় শিশির আর হিরণ। ফেরার সময় সঙ্গী বদল হয়েছে। এখন বিনয়ের পাশে হিরণ। অলিগলি দিয়ে এগিয়ে যাচ্ছিল 2 রিক্সা। সূর্য এখন সোজাসুজি মাথার উপরে।
দুপুরের তপ্ত রোদ উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে হাওয়ায়। এখন বেশ আরাম লাগছিল বিনয়ের। অন্যমনস্কর মতন রাস্তার ধারের বাড়িঘর গাছগাছালি সে দেখছিল, তবে নির্দিষ্টভাবে কিছু ভাবছিল না। খানিকক্ষণ চুপচাপ চলার পর হঠাৎ হিরণ ডাকল, বিনু। হ্যাঁ, কিছু বলবেন? মধুসূদন বাবুদের বাড়িতে তোমার এত দেরি হলো কেন? কোনো খবর আছে? হ্যাঁ, খুব খারাপ খবর। কি হয়েছে? ওনার স্ত্রীকে নিয়ে কি কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ, ওই ভদ্রমহিলা পরশুদিন গলায় দড়ি দিয়েছিলেন, হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি। কি বলছো কি? পার্টিশন সব ফ্যামিলিগুলোকে একেবারে শেষ করে দিল। সুধাদের রান্না টান্না হয়ে গিয়েছিল। হিরণরা বাড়ি ফিরতেই দুই বোন তাড়া লাগায়, অনেক বেলা হয়ে গেছে, হাত মুখ ধুয়ে এবার খেতে বসে পড়ো। রান্নাঘরটা বেশ প্রশস্ত। একপাশে রান্নার সরঞ্জাম, জোড়া উনুন, স্টোভ, এছাড়া জাল লাগানো মিটসেফ, সারি সারি তাকে কাঁসার থালা, বাটি, গেলাস, কাশি, ঘটি, এমনি সব বাসনকোসন। আর আছে নানা মাপের অগুন্তি কৌটো, কাচের বয়ম। এত কিছু থাকা সত্ত্বেও ঘরের অর্ধেকটাই ফাঁকা পড়ে থাকে। হিরণরা সেখানে বসেই খায়। বাড়ির লোকেদের ব্যাপারটা আলাদা, কিন্তু মান্য আত্মীয় পরিজনেরা এলে তাদের তো আর রান্নাঘরে হাঁড়ি কড়া উনুন টুনুনের পাশে বসে ভাত খেতে দেওয়া যায় না। বিশেষ করে শিশির সেই কতকাল আগে এই বাড়িতে এসেছিলেন, তারপর তাকে খাঁটির যত্ন না করলে চলে? বাইরের ঘরের সোফা চেয়ার টেয়ার আগেই সরিয়ে রেখেছিল সুধা। সবার মুখটুক ধোয়া হয়ে গেলে সেখানে ফুলকাটা আসন বিছিয়ে হিরণ, আনন্দ, শিশির, বিনয় এবং দারিদ্রত্বকে খেতে বসিয়ে দেওয়া হলো। সুধা আর সুনীতি পরিপাটি করে থালায় মিহি চালের ভাত, থালাগুলোর পাশে বাটিতে বাটিতে ৩-৪ রকমের মাছ, মাংস, ডাল, নিরামিষ তরকারি, চাটনি ইত্যাদি সাজিয়ে দিয়েছে। উমা দরজার কাছে এক পায়ে খাড়া। সুধা ইশারা করলেই রান্নাঘর থেকে আরও মাছ, আরও ভাত আর মাংস নিয়ে আসবে। উৎকৃষ্ট খাদ্যবস্তুগুলোর সুগন্ধে ঘরের বাতাস মমা করছে। মুখোমুখি খেতে বসেছে হিরণরা। একদিকে দারিদ্রত্ব আর শিশির, আর অন্যদিকে হিরণ, আনন্দ, বিনয়। বিপুল পরিমাণ সুখাদ্যের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ শিশির। তার চোখ যেন আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসবে। করুণ সুরে বলেন, কি ব্যাপার বলো তো সুধা? কিসের ব্যাপার? আমাকে তুমি কি এই গদু চক্রবর্তীর ভাইরা ভাই ঠাউরে নিয়েছ? বিনয় কোনাকুনি তার পাতের সামনে নীরবেই বসেছিল। অনেকদিন পর গদু চক্রবর্তীর নামটা শুনল সে। মাঝখানে কটা বছর তার উপর দিয়ে এত ঝড়ঝাপটা গেছে যে গদুর কথা তার স্মৃতি থেকে একেবারেই মুছে গিয়েছিল। বহুকাল পর ফের তাকে মনে পড়ে গেল। সুধা হেসে বলল, গদু চক্রবর্তী এখন এ বাড়িতে থাকলে সবার জন্য যা রান্না করেছি একাই সে সাবার করে দিত। উফ, কি যে খেতে পারত লোকটা! ওই রকম রোগা পটকা চেহারা, কোথায় যে এত খাবার ঢোকাতো কে জানে। দারিদ্রত্ব হেসে হেসে বললেন, গদুর 4-5টা এক্সট্রা পাকস্থলী ছিল। শিশির সুধাকে বললেন, না না সুধা, আমি এত খাবার খেতে পারবো না। ভাত, মাছ, কপির ডালনা এইসবই অর্ধেক অর্ধেক তুলে নাও। তখন ঠেসে ঠেসে অতগুলো লুচি তরকারি খাওয়ালে, এখনো সেগুলো হজম হয়নি। কিচ্ছু তুলব না, যা দিয়েছি লক্ষ্মী ছেলের মতন খেয়ে নিন। আমার কত বয়স হয়েছে জানো? 50 পেরিয়ে গেছি। এই বয়সে এত খাওয়া যায় না। দারিদ্রত্ব পাশ থেকে বললেন, না না করিস না শিশির, তোর 50 আর আমি 70। তুই আমার কাছে ছেলে মানুষ। সুধা সুনীতি যা দিয়েছে এই সমস্ত তো খাবই, আরও 2-4 খানা মাছ নেব। হাত গুটিয়ে বসে থাকিস না, শুরু কর। একই দেশে বাড়ি, বাবার চেয়ে দারিদ্রত্ব বয়সে বড়। সেই সুবাদেই দারিদ্রত্ব শিশিরের জ্যাঠামশাই এবং গুরুজন। ব্রিটিশ কোম্পানিতে মস্ত অফিসার হলেও আপত্তি করতে সাহস হল না শিশিরের। ফাঁসির আসামির মতন মুখ করে খাওয়া শুরু করলেন তিনি। সুধার মধ্যে ঝলমলে সতেজ ঝোড়ো একটা ব্যাপার আছে। সে যেখানে থাকে তার চারপাশ যেন স্নিগ্ধ আলোয় ভরে যায়। মানুষকে মাতিয়ে রাখার অদ্ভুত ক্ষমতা মেয়েটার। হালকা হাসি এবং মজার মজার কথায় ভোজের আসরটাকে পলকেই জমিয়ে তুলল সুধা। দারিদ্রত্ব কম যান না। নাত বউয়ের সঙ্গে তিনিও সমানে পাল্লা দিতে লাগলেন।
তারই মধ্যে খান মঞ্জিল মেরামতির ব্যাপারে কী কথা হয়েছে তা নিয়েও কথা হলো। বিনয় চুপচাপ খেয়ে যাচ্ছিল। মধুসূদন ভট্টাচার্যের স্ত্রীর গলায় দড়ি দেবার কথা শোনার পর থেকে গাঢ় বিষাদে মনটা তার আচ্ছন্ন হয়েছিল। সুধাদের লঘু চালের নানা গল্প, মুহুর্মুহু হাহা হিহি সব মিলিয়ে ভারাক্রান্ত ভাব অনেকটাই কেটে গেছে। হঠাৎ শিশিরের ডাক কানে এলো। বিনু। হ্যাঁ? আমাদের বাড়ি যাবার জন্য আনন্দকে দিয়ে খবর পাঠিয়েছিলাম, তোমাকে বলেনি? হ্যাঁ, বলেছে। রোজই ভাবি তুমি আসবে, কিন্তু এলে না তো। শুনলাম তুমি একটা নতুন খবরের কাগজে জয়েন করেছো। হ্যাঁ, আনন্দদাই কাজটা পাইয়ে দিয়েছেন। দেখো বিনু, এই ধরনের চাকরির কোনো ফিউচার আছে বলে তো আমি মনে করি না। ইরনের কাছে শুনেছি তোমার জন্য যে সে স্টেট গভর্নমেন্টের 2-1টা ডিপার্টমেন্টে চাকরির চেষ্টা করছে। হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিসে কিন্তু সিকিউরিটি আছে, কিন্তু স্যালারি খুব কম, প্রমোশন পেতে অনেক বছর লেগে যায়। আমি তো এইসব ঠিক জানি না। আনন্দও সেদিন বলছিল তোমার জন্য ওদের অফিসে বলে রেখেছে। ওটাও একটা নাম করা ফার্ম, ওখানে হলে তো ভালোই হয়, কিন্তু কবে হবে তার ঠিক নেই। তোমার সম্বন্ধে আমি অনেক ভেবেছি, এই খবরের কাগজে পড়ে থাকার মানে হয় না। তুমি যেসব কোম্পানির নাম শুনেছ? বিনু মাথা নাড়ে। শোনেনি। বিরাট ইঞ্জিনিয়ারিং ফার্ম, খাস সাহেবদের কোম্পানি, বড় বড় রোড রোলার ছাড়া আরও অনেক কিছু বানায়। ওদের অফিসে আর ফ্যাক্টরিতে বহু লোক চাকরি করে। মাস দেড়েকের ভেতর ওখানে একটা ভ্যাকান্সি হবে, খুব ভালো পোস্ট, শুরুতেই মাইনে 700 টাকার মতো। তাছাড়াও অন্য সব সুযোগ সুবিধা তো আছেই। আর আমার এক বন্ধু এদের হেড অফিসে একটা ডিপার্টমেন্টের ম্যানেজার, ওই পোস্টের জন্যই তাকে তোমার কথা বলেছি। সে আমাকে কথাও দিয়েছে যে চাকরিটা হয়ে যাবে। তুমি 2-1 দিনের মধ্যে আমাদের বাড়িতে চলে এসো। একটা অ্যাপ্লিকেশন করতে হবে, কি লিখবে আমি বলে দেব। শিশিরদের বাড়িতে যাবার কোনো প্রশ্নই নেই। পৃথিবী উল্টে গেলেও সে ও বাড়িতে যাবে না। কিন্তু শিশির তার একটা ভালো চাকরির জন্য কেন এমন উতলা হয়ে উঠেছেন, যতই ভাবছে ততই অবাক হয়ে যাচ্ছে সে। মাথামুণ্ড কিছুই বোধগম্য হচ্ছে না। বলল, কিন্তু কি? আমি খবরের কাগজের চাকরিটা তো সবে পেয়েছি, আর আমাকে একটা বিরাট অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছে। চট করে কাজটা ছেড়ে দেওয়া কি ঠিক হবে? তাতে দেখো বিনু, বড় সুযোগ কিন্তু বারবার আসে না। হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। দারিক দত্তর দিকে মুখ ফিরিয়ে শিশির জিজ্ঞেস করলেন, আপনি কি বলেন দারিক জ্যাঠা, সুযোগটা নেওয়া উচিত নয়? দারিক দত্ত তখনই সায় দিলেন, উচিত তো বটেই। শুরুতে এত টাকা মাইনে, ভবিষ্যতে নিশ্চয়ই অনেক উন্নতি হবে। বিপুল উৎসাহে শিশির বললেন, তা তো হবেই। বেসরকারি ফার্ম, একটু কাজ দেখাতে পারলে তরতর করে ওপরে উঠবে। হিরণ, সুধা, সুনীতি, আনন্দ সবার কিন্তু ইচ্ছা তুমি এই কাজটা নাও। আমি তো বটেই, আমাদের বাড়ির ওরা মানে ঝুমার মা, ঝুমা, প্রত্যেকেই তাই চাইছে। ঝুমার নাম শোনার সঙ্গে সঙ্গে সারা শরীরে চমক খেলে যায় বিনয়ের। শিশিরের এই বাড়িতে ছুটে আসা, সাহেব কোম্পানিতে দামি চাকরি জোগাড় করে দিয়ে তারা নিরাপদ ঝলমলে ভবিষ্যতের ব্যবস্থা করে দিচ্ছে বিনয়ের। এইসবের মধ্যে কিসের একটা সংকেত যেন দ্রুত ফুটে উঠছে। শিশির যে চাকরিটার কথা বলছেন, মুরব্বির জোর ছাড়া তা পাওয়া অসম্ভব। ওটা পাওয়া মানে আকাশের চাঁদ হাতের মুঠোয় আসা। অন্য কেউ হলে আহ্লাদে গলে পড়ত, কিন্তু বিনয় টের পাচ্ছে চাপা একটা রাগ আর অস্বাচ্ছন্দ্য তার ভিতরে কোনো একটা বিন্দু থেকে উঠে এসে তপ্ত বাষ্পের মতো মস্তিষ্কে ছড়িয়ে পড়ছে। ঘাড় গোঁজ করে সে বসে থাকে। শিশির বিনয়ের মুখ চোখের দিকে লক্ষ্য করেননি। বলতে লাগলেন, তোমার কাগজের অফিস সেন্ট্রাল অ্যাভিনিউতে, আমাদের বাড়ি তো খুবই কাছে। আমি অফিস থেকে 6টা 6:30টার মধ্যে তো চলেই আসি। কাল কি পরশু একটু সময় করে সন্ধেবেলায় আমাদের বাড়িতে একবার এসো। আর যদি তাড়া থাকে অ্যাপ্লিকেশনটা লিখে দিয়েই চলে যাও, মনে থাকবে তো? থালায় ভাত নাড়াচাড়া করতে করতে অস্পষ্ট জড়ানো গলায় বিনয় কী উত্তর দিল নিজের কাছেই তা পরিষ্কার নয়। তবে সে ঠিক করেই ফেলেছে,
যেসব কোম্পানির চাকরিটা কোনোভাবেই নেবে না। নতুন ভারত ছাড়বার কথা এই মুহূর্তে সে ভাবতেই পারছে না। শিশির বললেন, তোমার জন্য কিন্তু আমি ওয়েট করব, অবশ্যই এসো। বিনয়দের খাওয়া দাওয়া চুকলে সুধা সুনীতিরাও খেয়ে নিল। তারপর বাইরের ঘরে খানিকক্ষণ হালকা মেজাজে সবাই মিলে গল্প গুজব। বিনয় অবশ্য একধারে চুপচাপ বসে আছে। এই আড্ডা তার ভালো লাগছিল না। কেউ তাকে কিছু বললেই শুধু হাঁ করে যাচ্ছিল। হিমঋতুর দিনটা দ্রুত ফুরিয়ে আসছে। শীতের বেলা এই আছে এই নেই। আনন্দরা আর দেরি করল না। সেই উত্তর কলকাতায় যেতে হবে। বিকেলের চা খেয়ে একসময় তারা উঠে পড়ল। কিরণ, বিনয় এবং সুধা বড় রাস্তা অবধি সঙ্গে সঙ্গে গিয়ে তাদের ট্যাক্সিতে তুলে দিল। গাড়িটা চলতে শুরু করলে জানালা দিয়ে মুখ বাড়িয়ে বিনয়কে আরও একবার তাদের বাড়িতে যাওয়ার কথাটা শিশির মনে করিয়ে দিলেন। আজকের পর্ব এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।